Dear students of class 10 of Madhyamik, welcome to my channel. Hope this very video finds you in good health. See the topic written by me, Scene Passage, Suggestive Set 1. তো চলো শুরু করছি আজকে সাজেস্টিভ সিন প্যাসেজটি। দেখো এর আগে বলেছি যে আমাদের সিন প্যাসেজ থেকে আমাদের কি করতে হবে, 20 নম্বর করতে হবে। আর এখানে প্রোজ থেকে আমাদের 12 মার্ক থাকছে এবং 8 মার্কস থাকছে পোয়েম থেকে। সেকশন এ এখানে রিডিং কম্প্রিহেনশন সিন ইহাই কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে। এটি কিন্তু একটি মডেল কোশ্চেনের সিন প্যাসেজ কিভাবে থাকতে পারে এবং প্রশ্নগুলো কিভাবে সেট থাকবে সে বিষয় নিয়েই আলোচনা। তাহলে দেখো, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন। এই লাইনগুলো থেকে বুঝতে পারছো এটা কিন্তু দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে অফ বাপু এই অংশ থেকে বা এই গল্প থেকে নেওয়া হয়েছে। পাসিং অ্যাওয়ে অফ বাপু। তাহলে সিন প্যাসেজে যেভাবে থাকবে আমি আবার বলছি যে 12 নম্বর গদ্য থেকে 8 নম্বর কবিতা থেকে। তাহলে যে কোশ্চেনগুলো সেট রয়েছে সেই কোশ্চেনগুলো কিভাবে সলভ করব আর কিভাবে থাকবে সেটা দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা। একদম প্রথমে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে আমাদের সাধারণভাবে 5 নম্বর থাকে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 5টি। তাহলে দ্য ন্যারেটর মুভড ইন দ্য থিক ক্রাউড, অর্থাৎ থিক ক্রাউড বলতে এখানে সেই ভিড়, থিক বলতে আমরা ঘন বুঝি। এখানে ভিড় বা প্রচুর যে জনতা ছিল তার মধ্যে ন্যারেটর মুভ যেভাবে মুভ করেছিলেন, নড়েছিলেন বা চলেছিলেন, সেটা কিন্তু অবশ্যই কি হবে, স্লোলি। এছাড়া বাকি অপশনগুলো কি দেওয়া রয়েছে, কুইকলি দ্রুত বা দ্রুততার সঙ্গে, ডিলাইটফুলি আনন্দের সঙ্গে, নান অফ দিস এর মধ্যে কোনোটি না। তাহলে উত্তরটা কিন্তু স্লোলি। একদম প্রথমে কিন্তু দেখো দেওয়া রয়েছে, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রেভিং পিপল। অর্থাৎ যখন আমি এগিয়ে গিয়েছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে আমি সেই শোক সন্তপ্ত অথবা শোকাতুরা লোকের মধ্যে একাই ছিলাম না, দেয়ার ওয়ার মেনি, সেখানে আরো অনেকেই ছিল। ন্যারেটর কিভাবে মুভ করেছিলেন বা চলেছিলেন, স্লোলি। ঠিক দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে, দ্বিতীয় নম্বরে চলে যাও, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়ার্ক রিকোয়ার্ড, অর্থাৎ গল্পকথকের মতে। নয়নতারা সহগল এর লেখা এই অংশটি যেখানে ওয়ার্ক রিকোয়ার্ড অর্থাৎ হাঁটার জন্য প্রয়োজন ছিল, এ লট অফ মানি প্রচুর টাকা পয়সা, ভেহিকেল অর্থাৎ যানবাহনের কথা বলা হয়েছে, যানের কথা বলা হয়েছে, ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি অর্থাৎ কোনো একজনের শুধুমাত্র নিজের শরীর এবং শক্তি প্রয়োজন, আর ওয়াকিং স্টিক লাঠির প্রয়োজন। একদম শেষের অংশে কিন্তু দেখো দেওয়া রয়েছে ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি। নেক্সট, থাউজেন্ডস অফ পিপল ওয়্যার, অর্থাৎ হাজার হাজার মানুষেরা কি করছিল, স্মাইলিং হাসছিল, নট স্মাইলিং হাসছিল না, উইপিং কান্না করছিল, নান অফ দিস এর মধ্যে কোনোটা না। উইপিং কারণ এখানে যখন আমরা দেখেছি তারা কি করছিল, বাপুর জন্য ওয়েট করছিল এবং কি করার জন্য, টু টাচ হিজ ফিট, তার সেই পদযুগল বা স্পর্শ করার জন্য, এবং তারা কিন্তু কান্না করছিল। একদম প্রথম দিকের অংশে কিন্তু এটা দেওয়া রয়েছে। দেখো, থাউজেন্ড সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন, বাপু লে an open truck covered with flowers, thousands of people waved to touch বাপু's feet। তাহলে এখানে কিন্তু ওয়েভড রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। এখানে অপশনে যেটা বলা হচ্ছে থাউজেন্ডস অফ পিপল ওয়্যার উইপিং, সেখানে ফার্স্ট কন্টিনিউয়াস করা রয়েছে। নেক্সট পরে, দ্য ন্যারেটর অ্যান্ড দ্য আদার্স ওয়ার ওয়াকিং উইথ বাপু ফর দ্য, অর্থাৎ গল্পকথক এবং অন্যরা যে বাপুর সঙ্গে হাঁটছিল সেটা কি প্রথমবারের জন্য, দ্বিতীয়বারের জন্য, তৃতীয়বারের জন্য, লাস্ট টাইম শেষবারের জন্য। একদম যদি প্রথম লাইনটা বলা হয়, কারণ কিন্তু বলা হয়েছে যে এটি কিন্তু একটি অ্যাগোনাইজিং ওয়াক ছিল, আর ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটি শেষবার যে আমরা বাপুর সঙ্গে হাঁটতে আছি। বাপু বলতে গান্ধীজি, গান্ধীজির সঙ্গে শেষবারের জন্য তারা হাঁটছেন। তাহলে ইট ইজ ফর দ্য লাস্ট টাইম, এটা হলো শেষবারের জন্য তারা হাঁটছেন। তাহলে অপশনটা দেখো, লাস্ট টাইম যেটা রয়েছে সেটা কিন্তু আমরা লিখবো 4 নম্বর। 5 নম্বর যেভাবে বলা হয়েছে, টু ওয়াক ইজ টু মেক, অর্থাৎ হাঁটাটা হলো
কি তৈরি করে? স্লো প্রোগ্রেস, ধীর অগ্রগতি বা উন্নতি। কুইক প্রোগ্রেস, দ্রুত উন্নতি। স্লো ডাউনফল, ডাউনফল বলতে ধ্বংস, ধীর ধ্বংস। কুইক ডাউনফল, দ্রুত ধ্বংসের কথা বলে। তাহলে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, একদম মাঝামাঝি জায়গায় কিন্তু লাইনটা দেওয়া রয়েছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। পরে দ্বিতীয় অপশনে চলে যাও, বা দ্বিতীয় যে আইটেম বলা হয়েছে এখান থেকে কিভাবে করব? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন বলতে তথ্য, আমাদের এটা পূর্ণ করতে হবে। তাহলে এখানে আমাদের 3 নম্বর করতে হয়। এবং আমি আবারও বলছি যে যেভাবে কোশ্চেনগুলো আমাদের সেট থাকবে, কোনটি কোন নাম্বারে থাকবে সেগুলোর নাম্বার দে ক্যারি, অর্থাৎ কত নম্বর প্রশ্নের মানটা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াস, বাপুর সঙ্গে যে শেষ হাঁটাটা ছিল সেটা কিন্তু কি ছিল? অ্যাগোনাইজিং ছিল, অর্থাৎ যন্ত্রণাদায়ক বা মর্মক্লিষ্ট ছিল। দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াস অ্যাগোনাইজিং, AGONIZING। কারণ একটা লাইন কিন্তু বলা রয়েছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। আর এই ওয়াকটা কি? ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তাহলে অ্যাগোনাইজিং ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। নেক্সট ওয়ান, ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ওয়াজ, অর্থাৎ ভারতবর্ষের সম্প্রতি ইতিহাস ওয়াজ কি ছিল? স্মুথ অ্যান্ড রাফ, স্মুথ অ্যান্ড রাফ, অর্থাৎ অনেক চড়াই উতরাই কিন্তু ছিলই ভারতবর্ষের সম্প্রতি ইতিহাসে। এবং অপশনটি আমরা যেটা বা এই অংশটা যেখান থেকে পেয়েছি সেই অংশটা কিন্তু আমাদের অবশ্যই একটু মার্ক করা উচিত। দেখো এখানে বলা হয়েছে উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, অর্থাৎ বাপুর সঙ্গে আমরা হেঁটেছিলাম ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। Slight figure had worked staff in hand. We could not now accept the fact that the, যাই হোক আমাদের মেন অংশটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। নেক্সট যেটা দেওয়া রয়েছে বাপু লে অন অ্যান, একদম প্রথমে আমরা অনেকবার করে পড়েছি। বাপু লে অন অ্যান, বাপু শায়িত ছিলেন বা তাকে শোয়ানো ছিল অন অ্যান ওপেন ট্র্যাক, ওপেন ট্র্যাক। আরেকটা অংশ তোমরা করতেই পারো কভার্ড উইথ ফ্লাওয়ার্স। নেক্সট 2 নম্বরের আমাদের কিন্তু দুটো করতে হয়। আবারও বলছি এখানে কিন্তু কোনো অপশন থাকবে না তোমাদের যে ইংরেজি পরীক্ষা। আর সেন্ট প্যাসেজে যেভাবে খুঁজে লিখতে হয় তার জন্য কিন্তু টেক্সটটা খুব খুঁটিয়ে পড়া দরকার। এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, বাক্যগুলো বা বক্তব্য দেওয়া রয়েছে, বা বক্তব্য আমরা বলতে পারি। আর সেখানে রিজন, এখানে কারণ লিখতে হবে। তো প্রতিটির জন্য 2 নম্বর করে। ইট ওয়াজ অ্যান ইম্পসিবল টু মুভ ইন দ্য ক্রাউড, অর্থাৎ সেই জনগণের মধ্যে বা মানুষের মধ্যে কি করা অসম্ভব ছিল, টু মুভ, নড়াচড়া করা বা চলাটা। কারণটা কি ছিল? এটি ইট ওয়াজ, অ্যাকচুয়ালি কারণটা ছিল দ্য ক্রাউড বা ইট ওয়াজ থিক, ইট ওয়াজ থিক, থিক অ্যাজ ওয়েল অ্যাজ কনজেস্টেড, কারণ এখানে ভিড়ে পরিপূর্ণ ছিল, প্রচুর লোকজন ছিল। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটি অ্যাগোনাইজিং ওয়াক। এই অংশটা কিন্তু এখানে রয়েছে, ওয়াকটা এখানেই থাকবে। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। কোন বাক্য দেখে আমরা দেখছি এটা অ্যাগোনাইজিং? কারণ ফর দ্য লাস্ট টাইম, উত্তরটা আমরা এখানে লিখতে পারি দ্য ন্যারেটর and the others were walking for the last time কার সঙ্গে? উইথ বাপু। অথবা অ্যাগোনাইজিং, এটা বাপু ওয়াজ নো মোর, বাপু মারা গিয়েছিল, এটা সংক্ষেপে লিখলে কিন্তু এই উত্তরটা
অবশ্যই কারেক্ট হতো। তো এখানে গল্পকথক এবং অন্যরা কি করছিল, বাপুর সঙ্গে শেষবারের জন্য হাঁটছে, তাহলে সেই অর্থে এটা কিন্তু একটা অ্যাগোনাইজিং ওয়ার্ক ছিল। আর ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য ক্রাউডে বা সেই জনগণের মধ্যে চলাটা খুব অসম্ভব ছিল, কারণ জনগণ বা সেখানে প্রচুর জনগণ ছিল, প্রচুর লোক ছিল। এই অংশগুলো কিন্তু প্রথমের দিকে দেওয়া রয়েছে। একদম প্রথমে চলে যাও, দেখো এখানে যেটা অ্যাগোনাইজিং ওয়ার্ক, যেহেতু লাস্ট বার তারা হাঁটছে বাপুর সঙ্গে, নিজের ভাষায় এটা তোমরা লেখার চেষ্টা করবে। এবং আর একটা বলা হয়েছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। তাহলে এই ইম্পসিবল ছিল এই জন্য কারণ ক্রাউডটাই কি ছিল, ঠিক ছিল। এই ছিল সিন পোর্শন। বিশেষ করে প্রোজ থেকে যেভাবে আমাদের 12 নম্বরটি করতে হয়, ঠিক একই রকম ভাবে তোমরা কিন্তু নম্বর ভিত্তিক এবং 1, 2, 3 করে যেভাবে দেওয়া রয়েছে এইভাবে কিন্তু পরীক্ষাতেও পেয়ে যাবে। এবার একটি কবিতার অংশ বা কবিতা, পূর্ণ কবিতাও দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের 8 নম্বর করতে হবে। এবং সে 8 নম্বর আমরা কিভাবে করব সে বিষয়টা কিন্তু দেখতে হবে। দেখো, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ার্ড। তো এখানে ফেবল যে একটা গল্প কবিতা রয়েছে, তো ফেবল থেকে কিন্তু তোমাদের এই অংশটি দেওয়া রয়েছে বা পুরো কবিতাটাই এখানে দেওয়া রয়েছে। তাহলে কবিতাটি পড়ো এবং এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো সলভ করতে হবে। এক্ষেত্রে টেক্সট অবশ্যই ভালো করে ফুটিয়ে পড়তে হবে এবং কোশ্চেনগুলো যে সেট রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে 4 নম্বর, তাহলে আমাদের সাধারণভাবে 1 নম্বরের 4টি করতে হবে এবং 2 নম্বরের 2টি করতে হবে। এই হলো কবিতা থেকে 8 নম্বর থাকবে। আবারও বলছি 12 যোগ 8 = 20 সিন। এবং সিনে কিভাবে কোশ্চেন সেট থাকবে, নম্বরগুলো কিভাবে দেওয়া থাকবে সেই বিষয় নিয়ে ছোট্ট ভিডিও। প্রথমে এই নাম্বার বলছে দ্য লিটল প্রিগ রেফার্স টু, অর্থাৎ এখানে লিটল প্রিগ বলতে কাকে বোঝানো হয়েছে, দ্য মাউন্টেন পর্বতকে, দ্য স্কুইরেল কাঠবিড়ালিকে, দ্য ফরেস্টকে না। তো লিটল প্রিগ এটা কিন্তু লিটল প্রিগ ইজ অ্যাড্রেসড বাই দ্য মাউন্টেন কিন্তু কাঠবিড়ালিকেই বলেছিল লিটল প্রিগ, তুচ্ছ নীতিবাগীশ, অর্থাৎ যে জ্ঞানের কথা বলে। এখানে দ্য স্কুইরেল এবং প্রথম দিকেই কিন্তু এই অংশটা দেওয়া রয়েছে। And the farmer called the latter little prig. নেক্সট পরে দ্বিতীয় নম্বরে the mountain is, অর্থাৎ মাউন্টেন এখানে কি ছিল, ভেরি ওয়াইজ, খুব জ্ঞানী ছিল, কোয়াইট লাইভলি, অর্থাৎ বেশ প্রাণবন্ত ছিল। লাইভলি বলতে এখানে প্রাণবন্ত। স্প্রাই ভেরি বিগ, খুব বড়। ভেরি প্রিটি, খুব সুন্দর। তাহলে ভেরি বিগ, কারণ এটা স্বীকার করে নিয়েছিল দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। The quarrel was between, অর্থাৎ এখানে যে ঝগড়াটা হয়েছিল দ্য ফরেস্ট অ্যান্ড দ্য স্কুইরেল, বন এবং কাঠবিড়ালির মধ্যে, এ নাট অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ একটি বাদাম এবং কাঠবিড়ালির মধ্যে, ট্যালেন্ট অ্যান্ড উইজডম, মেধা এবং জ্ঞানের মধ্যে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। Number 4 is the right alternative for this question. Who is fry, অর্থাৎ এখানে প্রাণবন্ত কে, দ্য স্কুইরেল কি প্রাণবন্ত, দ্য মাউন্টেন পর্বত, বোথ দ্য স্কুইরেল এন্ড দ্য মাউন্টেন, অর্থাৎ কাঠবিড়ালি এবং পর্বত দুজনেই, নান অফ দেম, তাদের মধ্যে কেউ নয়। তাহলে এখানে হু ইজ ফ্রাই, দ্য স্কুইরেল, কারণ স্কুইরেল প্রাণবন্ত, সে ছুটতে পারে, চলতে পারে, মাউন্টেন কিন্তু পারে না, অতএব এখানে স্কুইরেল মাউন্টেন অবশ্যই নয়, নান অফ দেম এটাও কিন্তু সঠিক নয়। তাহলে ফ্রাই বলতে আমি কি বলেছি, প্রাণবন্ত অথবা যে ছুটতে পারে, চলমান, লাইভলি, LIVELY, তাহলে স্প্রাই। হু ইজ ফ্রাই, দ্য স্প্রাই is the squirrel in the poem The Fable. নেক্সট 2 নম্বর পরে যে দুটো কোশ্চেন লিখতে হবে, এখানে কিন্তু সচরাচর বা যেভাবে দেওয়া থাকে সেটা কিন্তু আমাদের 2 নম্বরের অ্যান্সার করতে হয়। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অবশ্যই কিন্তু কবিতা থেকেই নিয়ে আমাদের করতে হবে। আর এই ক্ষেত্রে কবিতার যে বিভিন্ন লাইনগুলি সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে খুঁটিয়ে পড়া উচিত, বা কিছু অন্তর্নিহিত অর্থ যেটা ইনার মিনিং ওরা বলছে সেটাও কিন্তু প্রয়োজন রয়েছে। হোয়াট আর নেসেসারি টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, অর্থাৎ কোন কোন বিষয়গুলো প্রয়োজন একটি বছর এবং একটি গোলক তৈরি করার জন্য। তাহলে এই অংশটা কিন্তু আমরা একদম পেয়ে যাবো এরকম জায়গায়।
দেখো একদম মাঝামাঝি জায়গার একটু আগে চলে যাও। But all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. তাহলে এইটুক অংশের মধ্যে কিন্তু এই 2 নম্বরের প্রশ্নের উত্তরটা রয়েছে। এটাকে যতটা সম্ভব নিজের ভাষায় লেখার চেষ্টা করতে হবে, এবং কোনো ক্ষেত্রে যদি তোমাদের এরকম মনে হয় যে না তুমি নিজের মতন বাক্য লিখতে পারছো না, তো সেই ক্ষেত্রে এই লাইনগুলো তুলে দিলেও কিন্তু তোমাদের নম্বরটি মোটামুটি হবে। সেখানে 2 নম্বর থাকে, সেখানে 1.5 নম্বর কিন্তু অবশ্যই দেওয়া হয়। তো চেষ্টা করতে হবে সিম্পল সেন্টেন্স লিখতে, এবং অবশ্যই এখান থেকে সাহায্য নিয়েই লেখার ক্ষেত্রে। কিভাবে বলেছি, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অর্থাৎ সমস্ত ধরনের জিনিসগুলি এবং ওয়েদার বলতে আবহাওয়া, আর নেসেসারি টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্পেয়ার, প্রয়োজন রয়েছে একটি বছর তৈরি করার জন্য, একটি গোলক তৈরি করার জন্য। নেক্সট, হোয়াট আর দ্য লিমিটেশন। লিমিটেশন হলো কি, সীমাবদ্ধতা। হোয়াট আর দ্য লিমিটেশন, সীমাবদ্ধতা, অর্থাৎ যে জিনিসগুলোর ক্ষেত্রে লিমিট রয়েছে, অর্থাৎ তারা যেগুলো পারছে না। হোয়াট আর দ্য লিমিটেশন দ্যাট আ মাউন্টেন অর আ স্কুইরেল হ্যাভ। স্কুইরেল এবং মাউন্টেনের ক্ষেত্রে যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে? অ্যাজ দ্য স্কুইরেল ইজ ভেরি স্মল, যেহেতু স্কুইরেল হলো খুবই ছোট, ইট ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটি কি করতে পারে না, এর পিঠে ফরেস্ট বনগুলিকে বহন করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, বা এখানে আমরা সিমিলারলি লিখতে পারি একই রকম ভাবে, সিমিলারলি। যদি তোমরা অন দ্য আদার হ্যান্ড না লেখো, অন দ্য আদার হ্যান্ড বলতে অপর পক্ষে বা অপর দিকে বা অন্য দিকে। দো দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, যে মাউন্টেন ভেরি বিগ হলেও ইট ক্যান নট ক্র্যাক আ নাট, পর্বত খুব বড় হলেও এটি কিন্তু একটি বাদাম ফাটাতে পারে না। বাট আ স্কুইরেল ডাজ, যেটা স্কুইরেল করে বা পারে, স্কুইরেল ক্যান। তাহলে লিমিটেশন কি রয়েছে, স্কুইরেল ছোট হলেও বা সে যেহেতু খুব ছোট সেই জন্য সে ফরেস্ট বহন করতে পারছে না। অন্যদিকে মাউন্টেন কিন্তু বড় হলেও আবার সে কিন্তু স্কুইরেল যেটা ছোট্ট কাজ করে সেটা কিন্তু সে পারছে না। অর্থাৎ এভরি ট্যালেন্ট, এভরি পার্সনস বা এভরিথিং, সবকিছুরই হ্যাজ ইটস ওন ইম্পর্টেন্স অন দিস আর্থ। এই পৃথিবীতে সবকিছুরই কিন্তু একটা নিজস্ব গুরুত্ব রয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল একটি ছোট্ট ভিডিও, এবং আমি আবারও বলছি যে এখানে কিন্তু সিন প্যাসেজ গুলো যে আমরা করব সেটা কিভাবে করব, কিভাবে নম্বর ডিভিশন গুলো থাকবে, এবং প্রশ্নের মান, পাশাপাশি প্রশ্নের যে নাম্বার সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। আশা করছি ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্তই দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।